স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের ক্লাসে আমরা প্রিন্সিপাল অফ কারিকুলাম এবং টাইপ অফ কারিকুলাম মানে পাঠ্যক্রমের নীতি এবং পাঠ্যক্রমের প্রকারভেদ ইত্যাদি বিষয়গুলো আজকে আমরা জানব এবং তার সঙ্গে সঙ্গে সেই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের প্রশ্ন হতে পারে সেগুলোও আমরা জানব। এর আগে আমি আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমেটিজম, মার্কসিজম ইত্যাদি বিষয়গুলো পড়িয়ে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে ফিলোসফিক্যাল বেস অ্যান্ড সাইকোলজিক্যাল বেস অফ কারিকুলাম ইত্যাদি বিষয়গুলো পড়ানো হয়ে গেছে। তোমরা প্লেলিস্ট থেকে এই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়া আমি এসএসসি সিলেবাস অ্যাকর্ডিং বিভিন্ন ভিডিও আপলোড আছে, তোমরা প্লেলিস্ট থেকে এই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। আর ভিডিওটা যারা প্রথম দেখছো চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করা যাক আজকে পাঠ্যক্রমের নীতি এবং পাঠ্যক্রমের প্রকারভেদ। পাঠ্যক্রমের নীতি খুব সোজা, এগুলো কঠিন না, একবার পড়লেই মনে থেকে যাবে। পাঠ্যক্রমের নীতিগুলোর মধ্যে মানে প্রিন্সিপাল অফ কারিকুলামের যে প্রিন্সিপালগুলো আছে তার মধ্যে 1 নম্বর প্রিন্সিপাল হলো শিশুকেন্দ্রিক নীতি। এটা মানে কি শিশুকেন্দ্রিক নীতি, এটা বোঝানোর কিছু নেই। শিশুদের চাহিদা আগ্রহের উপর ভিত্তি করে যখন পাঠ্যক্রমটা তৈরি করা হয় তাকে বলে শিশুকেন্দ্রিক পাঠ্যক্রম। এখানে শিক্ষক না, ছাত্রছাত্রী যাদের জন্য পাঠ্যক্রমটা তৈরি করছে তাদের উপর ভিত্তি করে সিলেবাসটা এরকম করে তৈরি করা হয়, মানে কারিকুলামটা মানে পাঠ্যক্রমটা তার উপর ভিত্তি করে তৈরি হয়, তাকে বলা হয় শিশুকেন্দ্রিক নীতি। 2 নম্বর কি জীবনমুখী নীতি। জীবনমুখী নীতি বাস্তবের সঙ্গে রিলেট করে বর্তমানে যেগুলো হচ্ছে সেইগুলো যাতে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হয় সেই সমস্ত বিষয়গুলোকে রিলেট করে যখন পাঠ্যক্রম তৈরি করা হয় তাকে বলা হয় জীবনমুখী নীতি। মানে পাঠ্যক্রমের বিষয়গুলো বাস্তবের সঙ্গে রিলেট করে যখন পাঠ্যক্রমের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা তাকে বলা হয় প্রিন্সিপাল অফ ইউটিলিটি। 3 নম্বর কি কারিকুলামটা হবে অনেকটা ফ্লেক্সিবল হবে। ফ্লেক্সিবল মানে কি সময়, স্থান ও সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাঠ্যক্রমের পরিবর্তন। বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটছে তার সঙ্গে রিলেটেড করে যদি পাঠ্যক্রম সেই পুরনো দিনের পাঠ্যক্রমকেই বছরের পর বছর পড়ে যাবে না, বাস্তবের সঙ্গে রিলেট করে যখন পাঠ্যক্রম তৈরি করা হয় তখন তাকে বলা হয় প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি, মানে নমনীয়তার উপর ভিত্তি করে পাঠ্যক্রম তৈরি করা হয়। শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী সংশোধন করা উচিত, এরপরে পাঠ্যক্রমে নতুন নতুন বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা উচিত। এই জন্য পাঠ্যক্রমকে অবশ্যই পাঠ্যক্রমের একটি অন্যতম নীতি যদি বলা যায় যেটা প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি। তাহলে বোঝা গেল 3 নম্বর নীতিটা। 4 নম্বর নীতি কি সমন্বয়। সমন্বয় বলতে গেলে কী বোঝায়? সমন্বয় বলতে গেলে একটার সঙ্গে একটা রিলেট করে যখন কোনো জিনিস পড়ানো হয় তখন ছাত্রছাত্রী সেটাকে আরও ভালোভাবে বুঝতে পারে বা আরও পড়তে পারে। যেমন একটা বিষয়ের সঙ্গে ইতিহাসের সঙ্গে ভূগোল বা ভূগোলের সঙ্গে জীবনবিজ্ঞানের কিছু বিষয়, মানে পুরোপুরি হয় না কিন্তু একটু রিলেট করে যদি পড়ানো যায় তাহলে সেই জিনিসটাকে আরও ভালোভাবে সেই ছাত্রছাত্রী সেটাকে ভালোভাবে করতে পারে। মানে সমন্বয় ইন্টিগ্রেট করে কোনো জিনিসকে পড়ানো হলে সেই বিষয়গুলো আরও ভালোভাবে জানা যায়। এটা হলো 4 নম্বর প্রিন্সিপাল। 5 নম্বর কি সমাজের প্রয়োজনীয় নীতি। সমাজের প্রয়োজনীয় মানে কি সোশ্যাল রিলেভেন্ট, মানে প্রিন্সিপাল অফ সোশ্যাল রিলেভেন্ট মানে কি সমাজের মূল্যবোধ, সংস্কৃতি, চাহিদার উপর প্রতিফল করে যখন পাঠ্যক্রম তৈরি করা হয় তাকে বলা হয় সমাজের প্রয়োজন অনুযায়ী ভিত্তি করে, মানে শিক্ষার্থী সমাজের উপযোগী নাগরিক গড়ে তোলার জন্য যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে সেগুলি যদি পাঠ্যক্রম অন্তর্ভুক্ত সেই বিষয়ে ছাত্রছাত্রী আরও বেশি জানবে, সেই বিষয়ে জ্ঞান হবে। এর জন্য সমাজের প্রয়োজনীয় নীতির উপর ভিত্তি করে পাঠ্যক্রমকে তৈরি করা হয়। 6 নম্বর কি আছে সর্বাঙ্গীন বিকাশের নীতি, প্রিন্সিপাল অফ অলরাউন্ড ডেভেলপমেন্ট। মানে এই পাঠ্যক্রমটা এমনভাবে তৈরি করবে যে পাঠ্যক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীর মধ্যে শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক ইত্যাদি বিষয়গুলো যাতে বিকাশ হয়, তাহলে ভালোভাবে বুঝতে পারে, এই সমস্ত বিষয় রিলেট করে পাঠ্যক্রমকে অন্তর্ভুক্ত করা উচিত। 7 নম্বর কি আছে গণতান্ত্রিক নীতি। গণতান্ত্রিক নীতি প্রিন্সিপাল অফ ডেমোক্রেটি মানে কি স্বাধীনতা, সহযোগিতা, সহনশীলতা ইত্যাদি বিষয়গুলোকে জানে, গণতান্ত্রিক বিষয়গুলোকে জানতে পারে, সে সমস্ত বিষয়ে যেন জ্ঞান হয়, তাহলে পাঠ্যক্রমের বিষয়গুলোর মধ্যে এই সমস্ত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা উচিত। 8 নম্বর কি আছে? 8 নম্বর হলো অভিজ্ঞতার নীতি। অভিজ্ঞতার নীতি মানে কি কোনো জিনিস পড়ানো হচ্ছে লার্নিং বাই ডুইং, মানে কোনো জিনিস কাজের মাধ্যমে যদি সেই জিনিসটা পড়ানো হয় সেই জিনিসগুলো ছাত্রছাত্রী আরও ভালোভাবে করতে পারে বা ভালোভাবে বুঝতে পারে। মানে কাজ করে শেখানো, কোনো জিনিস যদি হাতে কলমে যদি সেই জিনিসটা করে তখন সেই জিনিসটা আরও ভালোবেসে জ্ঞান হবে। তাহলে কাজের মাধ্যমে কোনো জিনিস করানো হলে সেই বিষয়ে ছাত্রছাত্রী অভিজ্ঞতা বাড়বে এবং সেই জিনিসটা আরও ভালোভাবে শিখবে। এটাই হলো পাঠ্যক্রমের মূল প্রিন্সিপাল। তাহলে বোঝা গেলো পাঠ্যক্রমের প্রিন্সিপালগুলো কি, এগুলো একবার পড়লেই মনে পড়ে যায়, এমন কঠিনও না, একবার রিডিং মেনে নেবে তাহলেই দেখবে প্রত্যেকটা জিনিস ভালো বুঝতে পারবে। তাহলে আমরা কী কী পড়লাম, পাঠ্যক্রমের প্রিন্সিপালগুলো কী কী পড়লাম?
পাঠ্যক্রমে যে চিলড্রেন সেন্ট্রিক হবে, শিশুকেন্দ্রিক হবে, ইউটিলিটি থাকতে হবে, উপযোগিতা থাকতে হবে, পাঠ্যক্রম ফ্লেক্সিবল হতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, সোশ্যাল রিলেভেন্ট হতে হবে, অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে হবে, ডেমোক্রেটিক অ্যাক্টিভিটি থাকবে, আর এক্সপিরিয়েন্স ইত্যাদি বিষয়গুলোকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। এটাই হলো পাঠ্যক্রমের নীতি। বোঝা গেল পাঠ্যক্রমের নীতিগুলো বা প্রিন্সিপালগুলো কী কী। এবার আমরা পড়ব পাঠ্যক্রমের প্রকারভেদ, টাইপ অফ কারিকুলাম। টাইপ অফ কারিকুলাম ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন পড়ে থাকে। এবার চলো পাঠ্যক্রমের প্রকারভেদটা একটু জেনে নিই। 1 নম্বর টাইপ হলো পাঠ্যক্রম হবে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, মানে সাবজেক্টিভ কারিকুলাম। সাবজেক্টিভ কারিকুলাম বলতে কী বোঝায়? বিভিন্ন বিষয় পৃথকভাবে পড়ানো হবে, যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট এবং আলাদা বিষয়গুলো পৃথকভাবে পড়ানো হয়, সেটাকে বলে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। যেমন এখানে কী বৈশিষ্ট্য কী লোকে জ্ঞান সংগঠিত হয়, মানে বাংলা সম্বন্ধে জ্ঞান বা ইংরেজি বিষয় সম্বন্ধে জ্ঞান বা ইতিহাস সম্বন্ধে জ্ঞান বা গণিত সম্বন্ধে ইত্যাদি বিষয় একটা সাবজেক্ট রিলেটেড পড়ালে সেই বিষয় সম্বন্ধে জ্ঞান বাড়বে। এবং শিক্ষক কেন্দ্রিক, এটা সম্পূর্ণ শিক্ষক কেন্দ্রিক বিষয়ের উপর অন্তর্ভুক্ত হয়। এটা শিক্ষার্থী কেন্দ্রিক না, এটা সম্পূর্ণভাবে শিক্ষক কেন্দ্রিক বিষয়। এটা হলো তাহলে টাইপ অফ কারিকুলামের মধ্যে পাঠ্যক্রমের প্রকারভেদের মধ্যে 1 নম্বর বিষয় হলো বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। 2 নম্বর কী আছে? 2 নম্বর হলো শিশুকেন্দ্রিক পাঠ্যক্রম। শিশুকেন্দ্রিক বলতে কী বোঝায়? শিশুদের চাহিদা অনুযায়ী যখন পাঠ্যক্রমটা তৈরি করা হয়, সেটা হলো শিশুকেন্দ্রিক পাঠ্যক্রম। শিশুদের আগ্রহ, চাহিদা, অভিজ্ঞতার উপর ভিত্তি করে যখন পাঠ্যক্রম করা হয়, এখানে শিক্ষার্থী অ্যাক্টিভ থাকে। আমরা কী বলে বিষয়কেন্দ্রিকে শিক্ষার্থীরা প্যাসিভ থাকে, আর বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমে শিক্ষার্থীরা অ্যাক্টিভ থাকে। ব্যক্তিগত পার্থক্য গুরুত্ব দেয়, প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত পার্থক্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়। শিশুকেন্দ্রিক পাঠ্যক্রমে ব্যক্তিগত পার্থক্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়। 3 নম্বর প্রকারভেদ কী? 3 নম্বর প্রকারভেদ হলো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, মানে অ্যাক্টিভ কারিকুলাম। অ্যাক্টিভ কারিকুলাম বলতে কী বোঝায়? বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতার মাধ্যমে যখন শিক্ষা প্রদান করা হয়, সেটাকে বলে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। মানে কি লার্নিং বাই ডুইংয়ের মাধ্যমে বা বাস্তব অভিজ্ঞতার উপর রিলেট করে যখন পাঠ্যক্রম তৈরি করা হয়, সেটাকে বলে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। তাহলে 3 নম্বর প্রকারভেদ কী? কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। 4 নম্বর কী আছে? 4 নম্বর হলো অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। অভিজ্ঞতা বলতে কী বোঝায়? শিক্ষার্থীদের প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে যখন পাঠ্যক্রম তৈরি করা হয়, সেটা হলো অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। এখানে বাস্তব সমস্যা বা সমাধান করা, কীভাবে সমস্যা হচ্ছে সেগুলো সমাধান ইত্যাদি বিষয়গুলোর উপর রিলেট করে যখন পাঠ্যক্রম তৈরি করা হয়, সেটাকে বলা হয় অভিজ্ঞতা কেন্দ্রিক পাঠ্যক্রম। 5 নম্বর কি? সমন্বয়ী পাঠ্যক্রম। সমন্বয়ী পাঠ্যক্রম প্রিন্সিপাল আমরা পড়েছিলাম, সমন্বয় প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। এটাও তাই। সমন্বয় বলতে পাঠ্যক্রমটাকে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় রিলেট করে যখন পাঠ্যক্রম তৈরি করা, সেটাকে বলে সমন্বয়ী পাঠ্যক্রম। তারপরে প্রকারভেদ কী আছে? তারপরে প্রকারভেদ হলো কোর কারিকুলাম। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এই কোর কারিকুলাম থেকে পরীক্ষাতে প্রশ্ন আছে। কোর কারিকুলাম কি? যে পাঠ্যক্রমে কিছু বিষয় সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক হয়, সেটাকে বলা হয় কোর কারিকুলাম বা মূল পাঠ্যক্রম। এই মূল পাঠ্যক্রমকে অনেক সময় বলা হয় ব্যালেন্স কারিকুলাম। ব্যালেন্স কারিকুলাম কেন বলা হয়? আমরা যখন 9-10-এ পড়তাম বা 9-10-এর দিকে পড়তাম, তখন কী পড়তাম? সায়েন্সের বিষয়গুলো এবং আর্টসের বিষয়, মানে ইতিহাস ভূগোলের সঙ্গে সেই জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে পড়ানো হতো। এই যে সমস্ত বিষয়গুলো একসঙ্গে ব্যালেন্স করে যেটা পড়ানো হয়, সেটাকে বলা হয় কোর কারিকুলাম। পরীক্ষাতে অনেক সময় কোর কারিকুলাম থেকে ক্ষেত্রে প্রশ্ন আসে। তোমরা কোর কারিকুলামটা একটু ভালো করে দেখে নেবে। মানে সমস্ত বিষয় যখন সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এবং সমস্ত বিষয়গুলোকে যখন পড়ানো হয়, সেটাকে বলা হয় কোর কারিকুলাম। বোঝা গেল কোর কারিকুলাম কি? এরপরে আছে কি? গোপন পাঠ্যক্রম। গোপন কারিকুলাম বলতে কী বোঝায়? হিডেন কারিকুলাম। হিডেন কারিকুলাম কী হলো? বিদ্যালয়ের পরিবেশের নিয়ম, আচার আচরণ ও সংস্কৃতির মাধ্যমে যে বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়, সেগুলো কোনো লিখিত আকারে থাকে না, সেইটাকে বলা হয় মানে হিডেন কারিকুলাম। হিডেন কারিকুলাম বলতে গোপন পাঠ্যক্রম। যেমন ক্লাসের মধ্যে যখন শিক্ষক মহাশয় আসে, তখন সবাই উঠে দাঁড়ায়, এটা হলো হিডেন এটা সিলেবাসের মধ্যে থাকে। কিন্তু এই যে ছাত্রছাত্রীরা উঠে দাঁড়াচ্ছে, এটা সিলেবাসে না থাকলেও সেগুলোকে শিক্ষক মহাশয়কে সম্মান জানানোর জন্য সবাই উঠে দাঁড়াচ্ছে, এটা হলো হিডেন কারিকুলাম। এখানে নিয়মানুবর্তী, শৃঙ্খলা, সহযোগিতা, নেতৃত্ব ইত্যাদি বিষয়গুলো যখন সিলেবাসে অন্তর্ভুক্ত না থাকলেও সেগুলো যখন করানো হয় স্কুলের মধ্যে, এই যে সমস্ত বিষয়গুলো, সেটাকে বলা হয় হিডেন কারিকুলাম। তাহলে বোঝা গেল হিডেন কারিকুলাম জিনিসটা কি? এরপরের প্রকারভেদ হলো আনুষ্ঠানিক পাঠ্যক্রম। এই আনুষ্ঠানিক পাঠ্যক্রমকে বলা হয় ফর্মাল কারিকুলাম, এক্সপ্লিসিট কারিকুলাম, ওভার্ট কারিকুলাম এবং রাইটিং কারিকুলাম।
এই যে নামগুলো আনুষ্ঠানিক পাঠ্যক্রম না বলে ফর্মাল কারিকুলাম বলতে পারে বা এক্সপ্লিসিট কারিকুলাম বলতে পারে বা ওভার্ট কারিকুলাম বলে, এই নামগুলো অবশ্যই মনে রাখবে। তোমরা যদি বাংলা নাম ভুলে যাও, ভুলে যেতে হবে, কিন্তু এই যে ইংলিশ যে নামগুলো আছে এগুলো অবশ্যই মনে রাখবে। কারণ এক্সামিনার পরীক্ষার কোশ্চেনকে একটু কঠিন করার জন্য বা জানা জিনিসকে যাতে বুঝতে অসুবিধা এরকম যদি করার জন্য অনেক সময় ফর্মাল কারিকুলাম না দিয়ে দিতে পারে এক্সপ্লিসিট কারিকুলাম বা ওভার্ট কারিকুলাম কাকে বলা হয়। তোমরা যদি এই নামগুলো মনে রাখো তাহলে সহজেই উত্তর দিতে পারবে। কারণ অনেক সময় এক্সপ্লিসিটে একটা সুন্দর বাংলা দিয়ে দিল, দিয়ে বললো এটা কোন কারিকুলাম, অনেক সময় বুঝতে অসুবিধা, কিন্তু বাংলা চেঞ্জ হতে পারে, কিন্তু ইংলিশ হলে এই নামগুলোই থাকবে, এক্সপ্লিসিট থাকবে বা ওভার্ট কারিকুলাম বলা হয়, ওভার্ট কারিকুলাম বা এক্সপ্লিসিট কারিকুলাম, ফর্মাল কারিকুলামকে এই সমস্ত নামেও বলা হয়। তার জন্য ইংলিশ নামগুলো অবশ্যই মনে রাখবে। এই এক্সপ্লিসিট কারিকুলাম বা ওভার্ট কারিকুলাম বা ফর্মাল কারিকুলামের বৈশিষ্ট্য কী? এই কারিকুলাম একটি নির্দিষ্ট বিদ্যালয়ের মধ্যে একটা নির্দিষ্ট লিখিত আকারে পাঠ্যক্রম থাকে, একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, পাঠ্যপুস্তক ও সিলেবাসে নির্ধারিত থাকবে। এই যেমন উদাহরণ হলো আইসিএসসির পরীক্ষা বা সিবিএসসির পরীক্ষা বা WBCH BEর পরীক্ষা, যে সিলেবাসগুলো থাকে সেগুলো লিখিত আকারে থাকে, এটাকে বলে ফর্মাল কারিকুলাম বা এক্সপ্লিসিট কারিকুলাম বা ওভার্ট কারিকুলাম বলা হয়। বোঝা গেল ফর্মাল কারিকুলাম কী জিনিস? পরীক্ষাতে সাধারণত এখান থেকে প্রশ্ন পড়ে থাকে। তো এই নামগুলো অবশ্যই ভালো করে মনে রাখবে। এরপরে প্রকারভেদটা দেখে নিই। এরপরে প্রকারে অনানুষ্ঠানিক পাঠ্যক্রম বা ইনফর্মাল কারিকুলাম। ইনফর্মাল কারিকুলামে আবার নামগুলো দেখো। ইনফর্মাল কারিকুলামকে বলা হয় ইনফর্মাল কারিকুলাম, হিডেন কারিকুলাম, ইমপ্লিসিট কারিকুলাম। আমরা আগেরটা ফর্মালে কী বললাম? এক্সপ্লিসিট। আর এটাকে বলা হয় ইমপ্লিসিট। আর একটা আছে কভার্ট কারিকুলাম, COVART, কভার্ট কারিকুলাম। এই নামগুলো, যে নামগুলো বললাম, ইনফর্মাল কারিকুলাম বলা যায়, হিডেন কারিকুলাম বলা যায়, ইমপ্লিসিট কারিকুলাম বলা যায়, কভার্ট কারিকুলাম বলা যায় বা ইনভিজিবল কারিকুলাম বলা যায়। যেগুলি বিদ্যালয়ের মাধ্যমে লিখিত আকারে থাকে না বা বিদ্যালয়ের বাইরে বা দৈনন্দিন জীবনের মাধ্যমে যে পাঠ্যক্রমগুলো হয় তাকে অর্জিত করি, যে সমস্ত শিক্ষা লাভ করে তাকে বলে অনানুষ্ঠানিক পাঠ্যক্রম বা ইনফর্মাল কারিকুলাম বা হিডেন কারিকুলাম বা ইমপ্লিসিট কারিকুলাম বা কভার্ট কারিকুলাম বলা যায়। বোঝা গেল কভার্ট কারিকুলাম বা ইমপ্লিসিট কারিকুলাম কাকে বলা যায়? এর বৈশিষ্ট্য পরিকল্পিত নয়, স্বতঃস্ফূর্ত অর্জন করা হয়। যেমন পরিবার থেকে বা বিদ্যালয় থেকে আমরা যে সমস্ত শিক্ষা লাভ করি এই সমস্ত শিক্ষাকে বলা হয় অনানুষ্ঠানিক পাঠ্যক্রম বা ইনফর্মাল কারিকুলাম বা হিডেন কারিকুলাম বা ইমপ্লিসিট কারিকুলাম বা কভার্ট কারিকুলাম। যে এই নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। কারণ বাংলা নাম, বাংলা অনেক সময় অনেক সময় ইমপ্লিসিট না বলে একটা সুন্দর বাংলা দিয়ে দিল বা এরকম হতে পারে, কিন্তু বাংলা নামগুলো অনেক সময় চেঞ্জ হতে, কিন্তু ইংলিশ হলে এই নামগুলোই থাকবে। তার জন্য এই ফর্মাল কারিকুলামের যে নামগুলো বললাম বা ইনফর্মাল কারিকুলামের যে ইংলিশ নামগুলো অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে বোঝা গেলো কারিকুলামের প্রকারভেদগুলো। আরেকটা টাইপ বাদ চলে গেছে, আরেকটা হলো 1 মিনিট, 10 নম্বর হলো নাল কারিকুলাম। নাল কারিকুলাম, এই নাল কারিকুলাম জিনিসটা কি? নাল কারিকুলাম হলো যে সমস্ত বিষয়গুলো সিলেবাসের মধ্যে নেগলেক্ট করা হয়, যে সমস্ত বিষয়গুলো সিলেবাস থেকে পুরো সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয় তাকে বলা হয় নাল কারিকুলাম। নাল কারিকুলাম কি? যেমন বিদ্যালয়ের মধ্যে যৌন শিক্ষা পড়ানো উচিত, কিন্তু সিলেবাসে বিদ্যালয়ে সেটা পড়ানো হয় না। এটা যেহেতু এই জিনিসটা পড়ানো হচ্ছে না, সেটাকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া যাচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় নাল কারিকুলাম। বা কোনো স্থানীয় ঐতিহাসিক কোনো ঘটনা বা ঐতিহাসিক সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলো সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত, কিন্তু সেই সমস্ত বিষয়গুলো বিদ্যালয়ে পড়ানো হচ্ছে, এটাকে বলা হয় নাল কারিকুলাম। নাল বলতে কি বলে? কোনো জিনিসকে নেগলেক্ট করা, কোনো জিনিসকে যখন না পড়ানো হচ্ছে, পুরোপুরি সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয় তাকে বলা হয় নাল কারিকুলাম। তাহলে বোঝা গেল নাল কারিকুলাম জিনিসটা কি। এই যে কারিকুলামের যে টাইপগুলো আছে তার মধ্যে সাধারণত কোর কারিকুলাম, ফর্মাল ইনফর্মাল কারিকুলাম, এই যে নামগুলো বললাম, তারপর হিডেন কারিকুলাম এবং নাল কারিকুলাম, এই সমস্ত জায়গাগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন পড়ে থাকে। তো সেই জন্য তোমরা এই টাইপের মধ্যে এই সমস্ত টাইপগুলো একটু ভালো, এই না যে বাদবাকি টাইপগুলো দেখবে না, প্রত্যেকটা টাইপই দেখবে, কিন্তু এই সমস্ত টাইপগুলো সাধারণত একটু ভালো করে দেখে নেবে, কারণ পরীক্ষাতে এই সমস্ত জায়গাগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন পড়ে থাকে। আমি যখন কোনো পিপিটি বানাই তখন আমি ধরে নিই আমার যে ভিডিওগুলো দেখছে তার মধ্যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষা দেবে, পিএসসি পরীক্ষা দেবে এবং নেট দেবে এবং সেট দেবে। এই সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য এই সমস্ত যে টাইপগুলো পড়ানো, এই সমস্ত টাইপগুলো থেকে পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন পড়ে থাকে। এর জন্য তোমরা এই সমস্ত জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবে। প্রত্যেকটা টাইপই দেখবে, তার চেয়ে নয় সেই কোর কারিকুলাম, ব্যালেন্স, যেটাকে কোর কারিকুলাম বা হিডেন কারিকুলাম, নাল কারিকুলাম, এই সমস্ত জায়গাতে পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন পড়ে থাকে। ইভেন ফর্মাল কারিকুলাম, ইনফর্মাল কারিকুলাম এরকম না দিয়ে এক্সপ্লিসিট কারিকুলাম, ইমপ্লিসিট কারিকুলাম, কভার্ট কারিকুলাম এই সমস্ত দিয়ে দেয়, সেই জন্য এই নামগুলো অবশ্যই মনে রাখবে। তাহলে বোঝা গেল
এবার চলো আমরা এখান থেকে কীরকম টাইপের এমসিকিউ প্রশ্ন হতে পারে সেগুলো একটু জেনে নিই। 1 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম শিশুর চাহিদা, আগ্রহ ও সমর্থন অনুযায়ী গঠিত হয়, এটি কোন নীতির প্রতিফল? পাঠ্যক্রমটা শিশুর আগ্রহ, চাহিদা ও সমর্থন অনুযায়ী গঠিত হচ্ছে, এটা কোন নীতির প্রতিফল? অপশানগুলো কি? সামাজিক নীতি, 2 নম্বর হলো বি হলো উপযোগিতা নীতি, সি হলো শিশুকেন্দ্রিক নীতি, আর ডি হলো সমন্বয় নীতি। তাহলে শিক্ষার্থীর চাহিদা আগ্রহের উপর ভিত্তি করে যে পাঠ্যক্রম তৈরি তাকে কি বলা হয়? আশা করি তোমরা সবাই জানো, এটা হলো শিশুকেন্দ্রিক নীতি। তাহলে এটার অ্যান্সার হবে সি। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হিডেন কারিকুলামের অন্তর্ভুক্ত? নিম্নলিখিত কোনটি হিডেন কারিকুলাম বা গোপন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়? অপশানগুলো কি? নিয়মানুবর্তিতা, বিজ্ঞান, গণিত, আর ডি আছে ইতিহাস। তাহলে আশা করি তোমরা সবাই বলতে পারবে, এটা অ্যান্সার হবে নিয়মানুবর্তিতা হলো হিডেন কারিকুলামের অন্তর্ভুক্ত বিষয়। 3 নম্বর প্রশ্ন, লার্নিং বাই ডুইং নীতির সঙ্গে কোন পাঠ্যক্রম সর্বাধিক গুরুত্বপূর্ণ? অপশানগুলো কি? এ হলো সাবজেক্ট কারিকুলাম, বি হলো কোর কারিকুলাম, সি হলো অ্যাক্টিভ কারিকুলাম, আর ডি হলো ফরমাল কারিকুলাম। তাহলে লার্নিং বাই ডুইং নীতির সঙ্গে কোন পাঠ্যক্রমটা অন্তর্ভুক্ত থাকে? এটা অ্যান্সার হবে অ্যাক্টিভ কারিকুলাম। অ্যাক্টিভ বলতে গেলে লার্নিং মানে কোনো জিনিস কাজ করে শিখতে, তাহলে এটা অ্যাক্টিভের বিষয়, তাহলে এটার অ্যান্সার হবে সি। 4 নম্বর প্রশ্ন দেখে নিই। কোর কারিকুলামের প্রধান বৈশিষ্ট্য কী? অপশানগুলো কি? শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন, বি আছে সকল শিক্ষার্থীর জন্য আবশ্যিক বিষয়, সি আছে গোপন শেখানো বিষয়, আর ডি হলো শুধুমাত্র সহ শিক্ষামূলক কার্যাবলী। তাহলে কোর কারিকুলামের প্রধান বৈশিষ্ট্য কী? এটার অ্যান্সার হবে সকল শিক্ষার্থীর জন্য আবশ্যিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করা। যেমন কোর বিষয় মানে ব্যালেন্স কারিকুলাম বলা, এটা সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে আবশ্যিক করা হয়, সেটাকে বলা হয় কোর কারিকুলাম। তাহলে এটার অ্যান্সার হবে বি। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইন্টিগ্রেট কারিকুলামের উদাহরণ? অপশানগুলো কি? বাংলা ও ইংরেজি আলাদাভাবে পড়ানো, বি হলো কেবল বিজ্ঞান পড়ানো, সি হলো পরীক্ষাভিত্তিক শিক্ষা, এবং ডি হলো পরিবেশের বিষয়ের সঙ্গে বিজ্ঞান, ভূগোল ও সমাজবিজ্ঞান শেখানো। তাহলে ইন্টিগ্রেট কারিকুলামের উদাহরণ কোনটা হবে? এটার অ্যান্সার হবে পরিবেশ বিষয়ের মাধ্যমে বিজ্ঞান, ভূগোল ও সমাজবিজ্ঞান শেখানোই হলো ইন্টিগ্রেট কারিকুলাম। তাহলে এটার অ্যান্সার হবে ডি। 6 নম্বর প্রশ্ন, নাল কারিকুলাম বলতে বোঝায়, অপশানগুলো কি? এ হলো বিদ্যালয় পরিবেশ থেকে শেখা, বি হলো সকলের জন্য বাধ্যতামূলক বিষয়, সি হলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নয় এমন বিষয়, আর ডি হলো সহ শিক্ষামূলক কার্যাবলী। তাহলে নান কারিকুলাম বলতে কি বোঝায়? এটার অ্যান্সার হবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নয় এমন বিষয়কে বলা হয় নান কারিকুলাম। 7 নম্বর, পাঠ্যক্রম বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হবে, এটি কোন নীতির অন্তর্গত? পাঠ্যক্রম বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হবে, এটি কোন নীতির অন্তর্ভুক্ত? অপশানগুলো কি? এ হলো নমনীয়, বি হলো উপযোগিতা, সি হলো সমন্বয়, আর ডি হলো গণতন্ত্র। তাহলে এটার কোনটা হবে? পাঠ্যক্রম বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হবে, এটা কি? এটা হলো উপযোগিতা বা ইউটিলিটি। এটার অ্যান্সার হবে বি। 8 নম্বর প্রশ্ন, হিডেন কারিকুলামের ধারণাটি কোনটি বিপরীতধর্মী? হিডেন কারিকুলামের ধারণাটির কোনটি বিপরীতধর্মী? অপশানগুলো কি? ইনফর্মাল কারিকুলাম, ফর্মাল কারিকুলাম, বি হলো কোর কারিকুলাম, আর ডি হলো অ্যাক্টিভ কারিকুলাম। হিডেন কারিকুলাম ধারণাটির কোনটি বিপরীতধর্মী? তাহলে এটার কি আনসার হবে? এটার আনসার হবে ফর্মাল কারিকুলাম। ফর্মাল সাধারণত লিখিত আকারে থাকে, আর হিডেন কারিকুলামে ওটা হলো অপ্রত্যক্ষিত, তার জন্য এটার অ্যান্সার হবে, মানে এখানে যেহেতু বলেছে বিপরীতধর্মী, তাহলে এটার অ্যান্সার হবে বি। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয় বলেছে? অপশানগুলো কি? এ হলো কোর কারিকুলাম বাধ্যতামূলক বিষয়, বি হলো হিডেন কারিকুলাম অপ্রত্যক্ষ শিক্ষা, বি হলো নাল কারিকুলাম বিদ্যালয়ে পরিবেশের মধ্যে অর্জিত শিক্ষা, আর ডি হলো ইন্টিগ্রেট কারিকুলাম বা বিষয়ভিত্তিক সমন্বয়। তাহলে কোর কারিকুলাম কী বলছে? বাধ্যতামূলক বিষয়, একদম ঠিক আছে। হিডেন কারিকুলাম অপ্রত্যক্ষ শিক্ষা, একদম ঠিক আছে। ইন্টিগ্রেট কারিকুলাম
মানে বিষয়গুলো সমন্বয় শিক্ষা, একদম ঠিক আছে। কিন্তু নাল কারিকুলামে কী দেওয়া আছে? বিদ্যালয়ের পরিবেশ থেকে অর্জিত শিক্ষা। না, বিদ্যালয়ের পরিবেশ থেকে কোনো জিনিস যে অর্জিত করা হয় না, এটাকে নেগলেক্ট করা হয়। নাল কারিকুলাম হলো কোনো জিনিস নেগলেক্ট করা বা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত না করা, বিদ্যালয় থেকে বাদ দেওয়া, তাকেই বলা হয় নাল কারিকুলাম। তাহলে এখানে বলেছে কোনটি নয়, তাহলে এটার অ্যান্সার হবে সি। আজকে লাস্ট প্রশ্ন, কোন পাঠ্যক্রম ব্যক্তিগত বৈশিষ্ট্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়? কোন পাঠ্যক্রমে ব্যক্তিগত বৈশিষ্ট্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়? অপশানগুলো কি? সাবজেক্ট কারিকুলাম, বি হলো চিলড্রেন সেন্ট্রিক কারিকুলাম, সি হলো কোর কারিকুলাম, আর ডি হলো ফর্মাল কারিকুলাম। তাহলে কোন পাঠ্যক্রমে ব্যক্তিগত পাঠ্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়? এটার অ্যান্সার হবে চিলড্রেন সেন্ট্রিক কারিকুলাম। চিলড্রেন সেন্ট্রিক কারিকুলামে ব্যক্তিগত পাঠ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে এটার অ্যান্সার হলো বি। তাহলে আজকে আমাদের কারিকুলাম কমপ্লিট হলো। কি কি পড়লাম চলো একবার দেখে নিই। কারিকুলামের যে প্রিন্সিপালগুলো আছে এগুলো একটু নামগুলো একটু ভালো করে দেখে নেবে। প্রিন্সিপালগুলো কিছুই নয়, একবার পড়লেই মনে থাকবে। যে এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা হবে, জীবনমুখী হতে হবে, ফ্লেক্সিবল, নমনীয়তা, ইন্টিগ্রেট করতে হবে, সোশ্যাল রিলেভেন্ট থাকবে, সর্বাঙ্গীন বিকাশ, অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে, গণতান্ত্রিক হবে ইত্যাদি যে প্রিন্সিপালগুলো আছে সেগুলো দেখবে। তাছাড়া টাইপ, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টাইপ। টাইপ থেকে পরীক্ষাতে একটা না একটা কোশ্চেন পড়ে থাকে। টাইপের মধ্যে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম কীরকম, শিশুকেন্দ্রিক পাঠ্যক্রম কী কী, তারপর অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, সমন্বয়ী পাঠ্যক্রম, মূল পাঠ্যক্রম বা কোর কারিকুলাম কোনটা। সাধারণত কোর কারিকুলাম থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, বা গোপন পাঠ্যক্রম হিডেন কারিকুলাম থেকে পরীক্ষাতে, ফর্মাল, ইনফর্মাল, ফর্মাল কারিকুলামকে এক্সপ্লিসিট কারিকুলাম, কভার্ট কারিকুলাম বলা হয়, ও অনানুষ্ঠানিক পাঠ্যক্রমকে ওভার্ট কারিকুলাম, ইমপ্লিসিট কারিকুলাম বলা হয়। এই যে নামগুলো একটু ভালো করে দেখবে। তাছাড়া নাল কারিকুলাম কাকে বলে, আর এখানে যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো করালাম, এই সমস্ত প্রশ্নগুলো সাধারণত এরকম টাইপেরই পাঠ্যক্রমের টাইপ থেকে এরকম টাইপেরই প্রশ্নগুলো করে থাকে। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে কারিকুলামের টাইপ থেকে বা কারিকুলামের প্রিন্সিপালগুলো বা নীতিগুলো থেকে যেরকম টাইপের প্রশ্ন দেবে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। আর ভিডিওটা কেমন লাগলো মেসেজ করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেজ করো, আমি তার উত্তর দেব। ধন্যবাদ।